বেশ ছিলাম। আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন। সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতেছিলেন। আমার পিতৃমাতৃকুলে আর কেহ ছিল না। উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল। খাসা ছিলাম। প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে 1.5টি করিয়া সন্তান প্রসব করিয়া 4 বৎসরেই আমাকে 6টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন। মাঝে 2বার যমজ হয়। এবংবিধ প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না। হঠাৎ কিন্তু বেকুব বনিয়া গেলাম। নমস্কার, আমি সময়িতা। আমি হিমাদ্রি। আশা করি আপনারা কুশলে আছেন। আর কিছুদিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা। 5 বছর আগে এরকমই এক রথযাত্রার দিনে গল্পকার যাত্রা শুরু করেছিল। সেদিন আমাদের নিবেদন ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথযাত্রা। আর আজ গল্পকারের নতুন নিবেদন অদ্বিতীয়া। আচ্ছা, ভেবে বলুন তো দেখি, এই গল্পটির রচয়িতা কে? অর্থাৎ এই গল্প কার? শুরু করছি গল্পকারের আজকের নিবেদন অদ্বিতীয়া। 5ম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন। এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না, বোঝা গেল। কারণ তিনি মারাই গেলেন। তিনি তাহার পিত্রালয় শান্তিপুরে ছিলেন। যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়ই অনেক কাল স্বর্গীয় হইয়াছেন, কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত। বিনোদ লিখিতেছে, হঠাৎ এক্লিপসিয়া হইয়া দিদি 3-4 ঘন্টার মধ্যেই মারা গেলেন। আপনাকে খবর দেওয়ার সময় ছিল না। কিডনি খারাপ ছিল। সেচদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন। তাহার চিঠি বোধহয় পাইয়াছেন। পাইলামও। তিনি লিখিতেছেন, কি করিবে বলো ভাই, সবই অদৃষ্ট। তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক। আমি তো বাজা মানুষ, আমার কোনো অসুবিধা হইবে না। ছেলেরা ভালোই আছে, কোনো ভাবনা করিও না। ইতি। কিংকর্তব্য বিমূঢ় হইয়া ছুটির দরখাস্ত করিলাম। কপাল গুণে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন। ছুটি সুতরাং মঞ্জুর হইল না। 2 মাস পরে সম্বলপুরবাসিনী শালিকার আর একখানি পত্র পাইলাম। তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন, প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল। সে গেছে, বেশ গেছে। জাজ্জল্যমান সংসারে স্বামী ছেলে পেলে সব রেখে গেছে। কিন্তু তোমার তা বলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না, উচিত নয়। আমার কথা শোনো, আবার বিয়ে করো তুমি। এখানে একটি বেশ ডাগর ডগর মেয়ে আছে। যদি তোমার ইচ্ছে হয় বলো, সম্বন্ধ করি। আমার তো মেয়েটিকে বেশ পছন্দ, তোমার নিশ্চয়ই পছন্দ হবে। ইত্যকার নানা রূপ কথা। 7 দিন ভাবিয়া, অর্থাৎ 1 টিন চা ও 5 টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম তাহা মোটেই অসাধারণ নয়। শেষ দিকে যে পত্র দিলাম তাহা অংশত এইরূপ। বিয়ে করিতে আর ইচ্ছা হয় না। প্রভার কথা সর্বদাই মনে পড়ে। কিন্তু দেখো সেজদি, আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে তো সংসার বসে নেই। কে আপন চালে ঠিক চলছে ও চলবে।
সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয়, এটা ঠিকই। তাছাড়া দেখো, আমরা মা ফলেশু কথা জানো দেশের লোক, আর তোমরা যখন বলছো তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টা করাই উচিত বোধ হয়। দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ তোমার হয়েছে তো? ক্রমশ বিবাহের দিন স্থির হইল। সম্বলপুরেই বিবাহ। শেষদি বুদ্ধিমতী লিখিয়াছেন, ছেলেদের লাহোরে বর্দির কাছে পাঠিয়ে দিলাম, বাপের বিয়ে দেখতে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া সপ্তাহখানেকের ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম একাই। এ বিয়ের কথা কাউকে বলিতে আছে কি ভাবিয়া কোপটা কামাইয়া ফেলিলাম। একেই কালো মোটা চেহারা, তাহার উপর কাঁচা পাকা এক ঝুড়ি গোঁফ লইয়া বিবাহ করিতে চাইতে নিজেরই কেমন বাঁধো বাঁধো টেকিতে লাগিল। বিবাহ বাসর। ওই অবগুণ্ঠিতা চেলি পড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে। প্রভাকেও একদিন এইভাবে পাইয়াছিলাম, সে কোথায় চলিয়া গেল। আবার আর একজন আসিয়াছে, ইহার কিডনি কেমন কে জানে। নানারূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল। প্রভার মুখ বার মনে পড়ে। ছেলেগুলো না জানি এখন কি করিতেছে। মৃত্যুর পরও কি আত্মা সত্যি থাকে? এই মেয়েটি বেশ বড় সড়ো দেখিতেছি, কিন্তু ভারী জড় সড়ো হইয়া বসিয়া আছে, একেবারে মাথা নিচু করিয়া। আচ্ছা, প্রভার আত্মা যদি গৃহান্মি যন্ত্রচালিত পথে বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল। শুভ দৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না। শেষদি বলিলেন, ভারী লাজুক। আপাতমস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শুইল। আমিও ঘুমাইলাম। শেষদি লোক জমিতে দেন নাই। তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহে কে আর আমোদ করিতে চায়? মেয়েটির আপন বলে কেহ ছিল না। পরের বাড়িতে মানুষ, শেষদির বাড়িতেই বিবাহ। বলিতে গেলে শেষদি কন্যাকর্তা, সুতরাং বিবাহ উৎসব জমে নাই। জমিল ফুল সজ্জার রাত্রে। বক্ষে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার 6টি সন্তান ও আরও একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া। স্বপ্ন দেখিতেছি নাকি? প্রভা কহিল, ছি ছি, শেষ দিনে জিত হলো। মানে? মানে আবার কি? এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল। অপরাধের মধ্যে শেষদিকে বলেছিলাম যে আমি মলে মোর ভারী কষ্ট হবে। শেষদি বললে হাতি হবে, 3 মাস যেতে না যেতে ফের বিয়ে করবে। আমি বললাম কখনো না। তারপর বাজি রেখে শেষদি আর বিনোদ মিলে এই ষড়যন্ত্র। আমি শান্তিপুরেই ছিলাম, আজ এই সন্ধেবেলা এসেছি। এসে দেখি শেষদিরই জিত। পাড়ার মানকে ছোড়াকে কোণে সাজিয়ে শেষদি বাজি জিতেছে। 100টি টাকা দাও এখন। ছি ছি, কি তোমরা অমনি গুম্পটা কি বলে কামালে? আমার অবস্থা অবর্ণনীয়। পরদিন প্রভাতে শেষদির পাওনা চুকাইয়া দিয়াছি। এখন গোঁপটা উঠিলে যে বাঁচি। আপনারা তখন শুনছিলেন অদ্বিতীয়া। গল্পে কথকের চরিত্রে ছিলাম আমি হিমাদ্রি, শেষদির ভূমিকায় ছিল সময়িতা, কথকের স্ত্রী চরিত্রে ছিল ত্রিপর্ণা এবং বিনোদ হয়েছিল শ্রয়ণ। অদ্বিতীয়া গল্পটি রচনা করেছিলেন ডাক্তার বলাই চাঁদ মুখোপাধ্যায়।
তবে তিনি আমাদের কাছে তার ছদ্মনাম বনফুল হিসেবেই বেশি পরিচিত। তার জন্ম 19 জুলাই 1899 সালে এবং তাকে আমরা হারাই 9 ফেব্রুয়ারি 1979 সালে। ডাক্তার ও সাহিত্যিক হিসেবে তিনি যথেষ্ট প্রখ্যাত ছিলেন। বিভিন্ন রসের বিচিত্র লেখনী তিনি অনাড়ম্বর এবং অলঙ্কার বর্জিত ভাষায় রচনা করে গেছেন। তিনি তার জীবদ্দশায় অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, জীবনী এবং প্রবন্ধ রচনা করেছেন। সাহিত্য সৃষ্টির জন্য তিনি শরৎ স্মৃতি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি পান। এছাড়াও ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানেও ভূষিত করেন। আশা করব আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। আজকের সমগ্র কাহিনীটির মূল ভাবনা, এডিটিং এবং বাস্তবায়নের নেপথ্যে ছিলাম আমি, হিমাদ্রি। এই গল্পটির আবহ সঙ্গীত পরিবেশনা করেছে অরিত্র এবং সূর্য। আজকের পরিবেশনা আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই সাক্ষাৎ হবে একটি নতুন গল্প নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।